এবার শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ এবার? জি স্যার। হ্যাঁ স্যার, আচ্ছা শুনতেছি স্যার। আচ্ছা, তো বেশ। আমি শুরু করবো, কয়েকজন তোমরা অংশগ্রহণ করবে। শুরু করবো না আর একটু অপেক্ষা করবো? মাহফুজ, শুরু করবো? স্যার আমি খুব কম মানে আচ্ছা আস্তে আস্তে শুনতেছি আপনার আচ্ছা, কথাটা স্যার। এ- স্যার এবার 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 শুনতে এবার পাচ্ছ না? শুনছি স্যার ভালোভাবে। এটা নিচে পড়ে যায়। হ্যাঁ স্যার, এবার শুনতে হ্যাঁ, পাচ্ছি। এটা নিচে পড়ে যায়। আমি কি শুরু করবো? স্যার করতে পারেন স্যার, আসবে স্যার আস্তে আস্তে আরো করে। আচ্ছা, আচ্ছা, তাহলে আমি শুরু করে দিই। শুরু করলাম। হ্যাঁ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা আচ্ছা। স্যার ভালো। স্যার আপনি কেমন আছেন হ্যাঁ, স্যার? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি তোমাদের দোয়ায়। অনেকদিন পর হলো, অনেকদিন হলো তোমাদের সাথে ইয়া হয়নি। তো যাই হোক, আমার একটু দেরি হলো, আমি শুরু করতে পারছি। সেটা হলো যে তোমাদের কোর্সটা তো হলো যে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, তাই না? জি স্যার। হ্যাঁ, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে তোমরা সিলেবাসটা তো দেখছো না? হ্যালো, তোমরা তো সিলেবাসটা জি দেখছো, স্যার। তাই না? তো জি তোমাদের স্যার। সিলেবাস তোমরা কি 17, 18 না 16, 17 বলো তো? আমার তো মনে হয় তোমরা 17, 17, 18। 18। আর 17, হ্যাঁ 18। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যেটা সিলেবাসটা 16, 17 আমার কাছে আছে, তো একই সিলেবাসও হবে। তোমরা তো দেখছো যে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি এখানে চ্যাপ্টার আছে 7টা, তোমরা কি দেখছো? হ্যাঁ, দেখছো তোমরা? আচ্ছা, যাই হোক, এইটাতে 7টা চ্যাপ্টার আছে। আমি একটু বলি, তোমরা দেখো তো। প্রথমে ইন্ট্রোডাকশন, এটা আমাদের 2 ক্রেডিট। প্রথমে ইন্ট্রোডাকশন, তারপরে 2 নম্বর হচ্ছে অ্যাটমসফিয়ার, 3 নম্বর হচ্ছে এয়ার পলিউশন, স্যার 4 এখানে 3 নম্বর হচ্ছে নম্বরটা হাইড্রোস্ফিয়ার এন্ড লিথোস্ফিয়ার। হাইড্রোস্ফিয়ার, চেঞ্জ দ্য তো আমাদেরই তো আপনি শুনে গেলেন। হ্যাঁ, আরে কি কি লাগে? মুভি না এইটা আমার জাস্ট, যাই হোক, ওয়াটার পলিউশন আছে। একটু এলোমেলো আছে, আমার কাছে ওই সিলেবাসটা আমার হাতে এখন নাই। সয়েল পলিউশন আছে, নয়েজ পলিউশন আছে, এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট আছে, তাই না? জি স্যার, জি স্যার, বাকি সবগুলো আছে স্যার স্যার। সাউন্ড আবার স্লো হয়ে গেছে স্যার। হ্যাঁ, সাউন্ডটা নিচে চলে যাচ্ছে, কেন জানি এটা বুঝতেছি না। তো যাই হোক, আমি একটু ইয়ে করে নিই, কেন এটা নিচে কেন? তোমরা শুনতে পাচ্ছ এখন? জি স্যার। জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, খুলে দাও। তো এই 8টা চ্যাপ্টার ধরো, এই 8টা চ্যাপ্টারে আমরা যেটা করব সেটা হলো যে এর জন্য আমরা যে যে বইগুলি পড়বো সেগুলি হলো মূলত, এখানে অনেকগুলি বই আছে, 10টা বইয়ের মতো আছে, তাই না? বুকস রিকমেন্ডেশন, যেটা জি স্যার, অনেক তোমরা দেখছো। যেমন 1 নম্বর আছে স্টেনলি মানাহান, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, বাইরের বই সব, মোর এন্ড মোর এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। তারপরে জে.এল. পাইল, কেমিস্ট্রি এন্ড টেকনোলজিক্যাল ব্ল্যাক ফ্ল্যাশ, একে দে আছে, একে দে আছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। তারপরে রেইজওয়াল আছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। তারপরে বি.কে. শর্মা আছে, এন্ড কাউর, এইচ কাউর, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। তারপরে আছে তোমার চাটওয়াল আছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। তারপরে আছে বাউন আছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, ভলিউম 1 থেকে 3। তারপরে আছে নেই। আমরা মূলত যেটা 3টা বইকে ফলো করব আমরা মূলত তোমাদের জন্য। এই 3টা বইয়ের মধ্যে প্রথমটা হলো যে একে দে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, বুঝছো? একে দে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, একে দে টেক্সট বুক, একেদের হচ্ছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। আর তারপরে হচ্ছে এসএস দ্বারা, দেখো তোমাদের আছে এসএস দ্বারা টেক্সট বুক অফ এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি।
এসএস দ্বারা বইটা এখানে লেখা নাই, বুঝছো? এটা ভুল ক্রমে এটা উঠেনি। আরেকটা আছে বিকে শর্মা, দেখছো তোমরা বিকে শর্মা বড় বইটা, এই বইটা কিন্তু বুঝছো এটা বিকে শর্মা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। আরেকটা বই আছে একটু ব্যবহার করব, সেটা হচ্ছে স্ট্যানলি মানাহান এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, 1 নম্বরে আছে যেটা। এই 4টা বই মূলত আমরা ফলো করব পুরোটা, আর বাকিগুলি আমরা সেভাবে করব না। তবে প্রথমে আমরা যেটা বলতে চাই সেটা হলো যে ধরো এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি আমাদের জীবনে খুব প্রয়োজনীয়, তাই না? তো এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিটা তোমার কি, আসলে কি? তোমরা ছোটবেলায় পড়েছো যে আমাদের আশেপাশে যা কিছু আছে তা নিয়ে পরিবেশ, তাই না? তোমরা পড়ছো না তাই ছোটবেলা? জি স্যার। এখন জি স্যার। এনভায়রনমেন্ট বলতে আমরা ওইটা বুঝি। এখন এই এনভায়রনমেন্টকে নিয়ে যে ডিল করে যে কেমিস্ট্রি, সেটা হলো এনভায়রনমেন্ট কেমিস্ট্রি। আমরা হচ্ছে কিভাবে বাংলাদেশের অবস্থা, আরেকটা আছে আর্টিফিশিয়াল। আমরা যে জিনিসগুলি তৈরি করি ফোর্থ ইয়ারে উঠে তোমরা একটা ইন্ডাস্ট্রিয়াল একটা প্রজেক্ট পাবা 21 দিনের, সেটা ইন্ডাস্ট্রিতে করা হয়। তারপরে কিছু রিসার্চ টপিক আছে, প্লাস মাস্টার্সে উঠেই তোমরা দেখছো যে টিআইসিআই, তোমরা তো জানো টিআইসিআইটা কি। হ্যাঁ, এটা গোরাশালে আছে, নরসিংদীর গোরাশালে বিসিআইসির একটা প্রতিষ্ঠান, টিআইসিআই, ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। এটা নামটা শুনছো তোমরা? জি স্যার। জি স্যার। ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ ইন্ডাস্ট্রিগুলিতে কি ধরনের প্রবলেম হয়, কি ধরনের সমস্যা, কি দরকার, সেইগুলির জন্য একটা ট্রেনিং প্রোগ্রাম হয়। সেটা সাধারণত গোরাশালে করা হয়, এবং তোমাদের যারা সিনিয়র বাইরে আছে তারা কিন্তু এটা করে আসছে এবং এটা ফলো পেয়েছে তারা। ওইটা করার একমাত্র কারণ হলো যে তুমি এখানে যে লেখাপড়াগুলি করেছো এতদিন, যেটা ফোর্থ ইয়ার পর্যন্ত যেটা করেছো, সেটা থিওরিটিক্যালি করেছো, তাই না? কিছুটা প্র্যাকটিক্যালি ওই যে 21 দিনে অল্প একটু করা হয়, সেটাকে তোমার যাচাই করার জন্য ওই টিআইসিআইটা করা হয়েছে। সেই দিক দিয়ে আমরা যদি বিবেচনা করি, একমাত্র শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্টই ওই ট্রেনিংটা করে 1 মাস প্রায়। আর ইঞ্জিনিয়ারিং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যারা আছে, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিগুলি সাধারণত এগুলি ওই ট্রেনিংটা করে। এটা তো অনেক লাভ হয়। যাই হোক, আমি প্রেক্ষাপটটা বর্ণনা করছি এই কারণেই যে অ্যানালাইটিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি যদি না থাকে,
এবং এটার উপর যদি গুরুত্ব না দেওয়া হয় তাহলে তোমার কাজই তো হবে প্রোডাক্ট তৈরি করা, তাই না, কোয়ালিটি মেনটেন করা। তো সেই কোয়ালিটি যদি তুমি মেনটেন করতে চাও তাহলে অ্যানালাইটিক্যাল জিনিসটা তো তোমাকে খুব দরকার। তোমরা যারা তোমাদের সিনিয়র ভাইরা যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ফার্মাসিউটিক্যাল বলো, কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ বলো বা অন্যান্য জায়গায় যেখানে গেছে সেখানে তো অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রিটা খুব দরকার হয়ে যায়। এবং তোমরা আরেকটা জিনিস খেয়াল করছো, R&D একটা কথা আছে, R&D সেটা জানো তোমরা? রিসার্চ এন্ড প্রত্যেক ইন্ডাস্ট্রিতে R&D, Research and development. রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। সেই ইন্ডাস্ট্রিগুলোতে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে যেমন তোমার এখন করোনা ভাইরাস নিয়ে যেগুলি চলছে, তোমার ঔষধ আবিষ্কার করতে যে জিনিসগুলি দরকার, সেখানে R&Dটা যদি থাকে যে নিজেরা সবকিছু করা যায়, তাই না? এবং ইন্ডাস্ট্রির জন্য তোমরা জানো আলাদা করে বৃক্ষরোপণ করা হয় ইন্ডাস্ট্রির জন্য। ওই মনে করো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, ওষুধের যেই তোমরা তো জানো গাছ তার ভেষজ গুণ আছে অনেক, তাই না? আমরা র মেটেরিয়ালস কিন্তু আমাদের দেশে বাইরে থেকে প্রচুর র মেটেরিয়ালস কিনতে হয়, আমাদের অনেক টাকা পয়সা চলে যায়। আমাদের দেশে অনেক কিছু আছে যেগুলি নিয়ে আমরা র মেটেরিয়ালস হিসেবে কাজ করতে পারি। তুমি একটা জিনিস মনে করো, তোমরা ছোটবেলায় দেখছো যে হাতটা কেটে গেলে দূর বা ঘাস দিয়ে চিপে চাপিয়ে ওখানে কি কাটা জায়গাটায় দিলে রক্তটা বন্ধ হয়ে যেত, তাই না? তোমরা ছোটবেলায় দেখছো না এগুলি? গ্রাম যারা বিশেষ করে কিছু কিছু গাছের পাতা আছে যেগুলি খুব কাজে লাগে, ঔষধি গাছ। আমাদের যদি R&D হয়, ওই জিনিসগুলো হয়, তাহলে কিন্তু খুব কাজে। আর সেই জিনিসটারই মনে করো কোয়ালিটি ডেভেলপমেন্ট করা দরকার। এখন যদি তুমি কোনো কিছু ভাতও বেশি খেয়ে ফেলো, তুমি কি কমফোর্টেবল ফিল করবা? ঔষধ কখন বিষ হয়? যখন সেটা পরিমাণে বেড়ে যায় বা কমে যায়, তাই না? একটা ঔষধ কখন বিষ হয়? মনে করো একটা অ্যালকোহল কখন সেটা নেশা করে? যখন তার পরিমাণটা বেড়ে যায়, তাই না? আমাদের খাবারে তো অ্যালকোহল আছে না? হ্যাঁ, সেটা খুব কম। যেমন আমরা বলি পান্তা ভাত যদি পচে যায় সেটা অ্যালকোহল হয়ে যায়। আখের রস কি হয়? তোমরা পড়ছো ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রিতে, পড়ছো তো? ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি পড়ছো? আখের রস কি ফার্মেন্টেশন হয়ে কি হয়? গাজন পদ্ধতিতে অ্যালকোহল উৎপন্ন করে দিছে ফার্মেন্টেশন। এক্স্যাক্টলি। তো সেই জন্য তোমাদের খেয়াল করতে হবে যে কোনো জিনিসই তোমার যদি কোয়ালিটি মেনটেন না করা হয় তাহলে সেই জায়গাটা কিন্তু খারাপ দিকে যায়। সেই জন্য আমাদের জিনিসগুলি সকল কিছুই কোয়ালিটি বলতে তুমি তোমার নিজের কোয়ালিটি ডেভেলপ করো, তুমি তোমার ঔষধ বলো, খাবার বলো, সমস্ত কিছু, কাগজ বলো, এই কম্পিউটারে বসে আছি, কম্পিউটার সবকিছুই কোয়ালিটি সম্পন্ন আমরা চাই। আমরা একজন কোয়ালিটি সম্পন্ন মানুষ চাই। তোমাদেরকে আমি কোয়ালিটি সম্পন্ন মানুষ হতে দেখতে চাই। সেই জন্য এই জিনিসগুলি কিন্তু দরকার। একজন শিক্ষকতার কোয়ালিটি সম্পন্ন শিক্ষক হতে হবে। সেই জন্যই কিন্তু আসলে কেমিস্ট্রি, এবং যে কেমিস্ট্রি এটা নিয়ে ডিল করে সেটা হলো এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। এখন আমরা আস্তে আস্তে আসি সেই জায়গায়। ইন্ট্রোডাকশনে থাকে তো আমি কথাগুলি বলবো যে আমাদের যে কেমিস্ট্রিটা যেটা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, আমরা যদি আস্তে আস্তে আসি, হ্যাঁ আমরা আস্তে আস্তে আসছি। প্রথমে আমরা আসছি এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। হোয়াট ইজ এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি? এটা বিভিন্ন ধরনের সংজ্ঞা আছে। যেমন এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি ইজ এ মাল্টিডিসিপ্লিনারি সায়েন্স। এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি ইজ এ মাল্টিডিসিপ্লিনারি সায়েন্স, যে কথাগুলি আমি বললাম, ইনভলভিং কেমিস্ট্রি, ফিজিক্স, লাইফ সায়েন্স, এগ্রিকালচার, মেডিকেল সায়েন্স, পাবলিক হেলথ, স্যানিটারি ইঞ্জিনিয়ারিং, আরো অনেক কিছু আছে। এটা যদি আমি বলি এভাবে, আর যদি আমরা সিম্পলি বলি, ইট ইজ দ্য সায়েন্স অফ কেমিক্যাল ফেনোমেনা ইন দ্য এনভায়রনমেন্ট, এক কথা শেষ। তুমি যদি বলো যে ইট ইজ দ্য সায়েন্স অফ কেমিক্যাল ফেনোমেনা ইন দ্য এনভায়রনমেন্ট, মানে ওই যে সায়েন্সটা আছে, সকল সায়েন্সগুলি ওই এনভায়রনমেন্টাল সাথে জড়িত, ফেনোমেনার সাথে জড়িত। তুমি দেখো, তুমি যে কোনো ইন্ডাস্ট্রিতে যাও বা তোমার ইউনিভার্সিটিতে তুমি দেখো,
তোমার যদি পরিবেশটা না থাকে তাহলে তুমি কি ক্লাস করতে পারবা? তোমার ক্লাসে যদি মনে করো একটা ক্লাসে 50 জন ছাত্র বসার জায়গা আছে, সেখানে যদি 70 জন ছাত্র থাকে, সেখানে কি পড়াশোনা করানো যায়? সেখানে কি পরিবেশ থাকবে? তারপর মনে করো একটা ইন্ডাস্ট্রিতে তুমি যদি সঠিকভাবে সেই ওয়েস্টেজ গুলি সঠিকভাবে ব্যবহার না করো, ওয়েস্ট ওয়াটারটা যদি ফেলে দাও, তাহলে কি হবে? এটা যদি তুমি ট্রিটমেন্ট না করো, ইটিপি আমরা যেটা বলি, ইটিপি মানে কি? ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। প্রতিটা ইন্ডাস্ট্রিতে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট থাকতে হবে বাধ্যতামূলক। তা না হলে তোমরা দেখেছো যে নদীতে চলে যায়, নদী থেকে সাগরে চলে যায়, এবং এই পানিগুলি বা এই সয়েলগুলি যেটা আছে, এই যদি আমরা বলি টক্সিক এলিমেন্টসগুলি ইন্ডাস্ট্রি থেকে যেগুলি আসে টক্সিক, সেই জিনিসগুলি তোমার সয়েলে চলে যাচ্ছে, বাতাসে চলে যাচ্ছে। তাহলে কি আমাদের পরিবেশ দূষণ হবে না? যেমন তোমরা অনেক সময় বলো যে এই যে আমরা মাস্ক পরি, এখন আমরা তো সবাই মাস্ক পরি, তাই না? হ্যাঁ, আমি মনে করি মাস্কটা পরা সবার জন্য বাধ্যতামূলক। এখন মাস্কটা যদি না পরি, তাহলে এই যে জীবাণুগুলি আছে, তোমরা আগে দেখছো, এখন তো করোনা আসছে, আগে দেখছো যাদের যক্ষা হয়, তাই না, তাদের খাবারের প্লেট আলাদা থাকতে হয়, তাদের থাকা টাকা সবকিছু আলাদা, তাই না? 6 মাস তাকে ট্রিটমেন্ট করতে হয়। যক্ষায় কি হয়? কফের মধ্যে তার জীবাণু থাকে। সে যদি একটা কাশি দেয়, তোমরা তো দেখছো কাশিটা যেখানেই পড়বে যক্ষার জীবাণুটা থাকবে। কাশিটা যদি ডিপার্টমেন্টে, হাঁচি কাশি যদি ডিপার্টমেন্টে দেয় এবং সেটা যদি টেবিলে পড়ে থাকে, তুমি যখন ওই জায়গায় বসবা, তোমার হাতটা যখন পড়বে, শুধু হাত না, তুমি যখন নাকটা খোলা থাকবে, মানে মাস্ক ছাড়া থাকবে, তখন সেই জায়গায় কি যক্ষার জীবাণুটা নাকের ভিতর দিয়ে বডিতে প্রবেশ করে। শুধু এটা না, লোমকূপের ভিতর দিয়ে ঢুকতে পারে, তাই না? আমরা যেমন কি বলি, পেটে কৃমি হয়, তাই না? পেটে কৃমি হয়, কই দিয়ে ঢুকে? পা দিয়ে ঢুকে, ঢুকে না কৃমি? সেই জন্য ওগুলি তোমাকে চিন্তা করতে হবে যে আমাদের যে প্রিপারেশন গুলি আছে, সেই জিনিসগুলি আমাদের চিন্তা করতে হবে। আমরা যদি বলি যে, সিম্পলি যদি বলি, ইট ইজ দ্য সায়েন্স অফ কেমিক্যাল ফেনোমেনা ইন দ্য এনভায়রনমেন্ট। আর তারপরে যদি ব্রড ওয়েতে আমরা বলি, বর্ডার টার্মস আমরা বলি, ইট ইজ দ্য স্টাডি অফ দি সোর্স রিঅ্যাকশন। দেখো, সোর্সটাকে স্টাডি করা, রিঅ্যাকশনকে স্টাডি করা, ট্রান্সপোর্ট, তারপরে ইফেক্ট এন্ড ফেটোকেমিক্যাল স্পেসিস। যেমন তোমার এয়ার পলিউশন আমরা বলি, বাতাসে কি হয়? বাতাসে আমাদের কি আছে? কেমিক্যাল একটা কম্পোজিশন আছে আমাদের, আছে না? আমাদের তো একটা কেমিক্যাল কম্পোজিশন আছে। কত পার্সেন্ট আছে মূলত? স্যার নাইট্রোজেন 78%, 78%, অক্সিজেন 21%, আর বাকিগুলি কি? কার্বন ডাইঅক্সাইড 0.0%, কার্বন ডাইঅক্সাইড ভেপার তাই না? 0.00। এখন যদি আমাদের কারণে ধরো ওইখানে নাইট্রোজেনের পরিমাণ কমে যায়, অক্সিজেনের পরিমাণ কমে যায়, বুঝতে পারছো? ধরো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেল, কার্বন মনোক্সাইড বেড়ে গেল, নাইট্রোজেন অক্সাইড বেড়ে গেল। এগুলো কই থেকে আসে তোমরা জানো, আমরা পড়বো। নাইট্রোজেন অক্সাইড, বিভিন্ন ধরনের অক্সাইড, অনেকগুলি নাইট্রোজেন অক্সাইড আছে, তাই না? কার্বন মনোক্সাইড, এগুলো কই থেকে আসে? বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি থেকে আসে, তাই না? সেই ইন্ডাস্ট্রি থেকে যদি আসে, তাইলে যদি বেশি পরিমাণ আসে, মনে করো ইটের বাটা, যেখানে ইটের বাটা তোমরা দেখছো সেখানে ফল টল হয় না, খুব একটা দানও হয় না, তোমরা দেখছো না অনেক জায়গায় পেপার পত্রিকা টিভিতে দেখায়। কারণ কি? ওই ইটের বাটায় যে কালো দোয়াটা আছে, ওই কালো দোয়াতে কি থাকে? সালফার থাকে এবং আরো অনেক কিছু থাকে। এবং এই সালফারটা কি হয়? বাতাসে গিয়ে অক্সিজেনের সাথে কি বিক্রিয়া করে, কি হয়? সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। তারপরে ওই পানি যে থাকে, বাতাসে পানি থাকে না, আমরা যদি বলি, হ্যাঁ, ওই পানি কি করে? ওই সালফার ডাইঅক্সাইডের সাথে রিঅ্যাকশন করে, আমরা আসবো পরে, কি হয়? তাই না? হ্যাঁ,
সালফিউরিক অ্যাসিড হয়, অন্যান্য ধরনের অ্যাসিড হয়, নাইট্রিক সালফিউরাস অ্যাসিড। এবং এই অ্যাসিডগুলি কখন বেশি অ্যাসিড হয় বলো তো তোমরা? কোন মাস, কোন সময়টা বেশি অ্যাসিড হয়? আমরা তখন বলি যে অ্যাসিড রেইন। কখন বলো? অ্যাসিড রেইনটা তখনই হয় আমাদের মনে করো কার্তিক মাসের পর থেকে বৃষ্টি হয় না, এবং আশ্বিন কার্তিক মাস থেকে ধরো ইটের বাটাগুলি চালু থাকে, হ্যাঁ, আর বৃষ্টি যেহেতু হয় না, এখানে তোমার ওই ইটের বাটা, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিগুলি বেশি, ওখানে যে ধোঁয়া টোয়া বের হয় সেইগুলি থেকে অ্যাসিড জমা হয়। তোমার কিভাবে জমা হয় তোমরা জানো, যে রিঅ্যাকশনগুলি হচ্ছে, রিঅ্যাকশনগুলি আমি দেখাবো অবশ্য পরে, সেই রিঅ্যাকশনগুলি জলীয় বাষ্পের সাথে তখনই আস্তে আস্তে কনসেন্ট্রেট হয়। কারণ কার্তিক মাস থেকে ফাগুন চৈত্র মাস থেকে কোনো বৃষ্টি হয় না, তোমরা জানো, তাই না? এবং যখন চৈত্র মাসে বৃষ্টি শুরু হয়, যে বৃষ্টিটা প্রথমে হয়, আমরা কিছু অ্যানালাইসিস করছি, কিছু গবেষণা করছি, আমাদের কিছু কাজ আছে প্রতি বছরই। প্রথম যে বৃষ্টিটা হয় সেই বৃষ্টিতে দেখা গেছে বৃষ্টিটা হলো অ্যাসিড রেইন। এবং এই বৃষ্টিটা যেখানেই পড়ে এখানে দেখা যাচ্ছে ধানের ক্ষতি হয়, অন্যান্য অনেক কিছুরই ক্ষতি হয়। এবং এটা দেখা গেছে 4.5, 4.15, 4.25, এটা সিলেটে আমরা যখন এটা অ্যানালাইসিস করি, প্রতি বছরই আমি এটা করি, ওই পানিটা নিই বৃষ্টির, এবং ছাত্রদেরকে আমি বলি তোমরা এই পানিটা ফাগুন চৈত্র মাসের প্রথম যে বৃষ্টিটা হবে সেই বৃষ্টিটা তোমরা এনে অল্প একটু এনে ল্যাবে একটু পিএইচ দিয়ে টেস্ট করবা। সেই পিএইচ দিয়ে টেস্ট করলে তোমরা বুঝতে পারবা যে অ্যাসিড রেইনটা কি। আসলে তো বৃষ্টির পানি হওয়ার কথা নরমালি তোমার কত 6 হওয়ার কথা, বা 5.5, 6, হ্যাঁ, কিন্তু হয়ে যায় 4.5 বা 4.1 দেখেছি। যাই হোক, আমরা এই কথাটা বলছি এই কারণেই যে স্টাডি the sources if air and অর্থাৎ যে কেমিক্যালস এটা এয়ারে অর্থাৎ উপরে যেটা থাকে সেই নিচেটা এয়ার, নিচে সেটা কি সয়েলে যাবে। ওই যে ওই কথাটি বলা হয়েছে, ইট ইজ দ্য স্টাডি অফ দ্য সোর্সেস, রিঅ্যাকশনস, ট্রান্সপোর্ট, ইফেক্ট এন্ড ফ্যাট অফ কেমিক্যাল স্পেসিস in the air, water and soil and the effect of human activity upon this. ওই যে লাস্ট কথাটা যেটা বলা হয়েছে, ইফেক্ট অফ হিউম্যান অ্যাক্টিভিটি, মানুষের কারণে এটা হচ্ছে। তুমি দেখো সারা দুনিয়ায় যে এই যে অস্ত্রের এত কি, তাই না, এত কম্পিটিশন, বড় বড় দেশগুলি কি ওই প্রোটোকলগুলি, কিয়োটো প্রোটোকল, অন্যান্য প্রোটোকলগুলি কি মানছে? আমেরিকা তো দেখলা সরে গেল না, সরে গেছে না আমেরিকা? গত বছর আমেরিকা সরে গেছে না, ওই যে জাতিসংঘের যে ইয়ে থেকে সরে গেল। সেই জন্য আমরা বলি যে এইটাই হলো সংজ্ঞা। তারপরে আমরা যেটা দরকার সেটা হলো আমাদের এই এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি পড়তে গেলে কিছু কিছু সংজ্ঞা, আমরা যেটাকে বলি নোমেনক্লেচার, তাই না? তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে নোমেনক্লেচার পড়ছো না? কেমিস্ট্রিতে নোমেনক্লেচার নাম তো, যেমন পলিউটেন্ট। হোয়াট ইজ পলিউটেন্ট? পলিউটেন্টটা কি? পলিউটেন্টটা হলো a substance present in nature in greater than natural abundance. ওই যে কথাটা বলছিলাম, a substance present in nature in greater than natural abundance due to human activity, খেয়াল করবা, which ultimately has a detrimental effect on the environment and therefrom on living organism and
ম্যানকাইন্ড। যেমন lead, as for example lead, mercury, sulfur dioxide, carbon monoxide, ওই যে কথাগুলি বললাম, a substance present in nature in greater than natural abundance, ওই যে বললাম না, অক্সিজেনের পরিমাণ যদি কমে যায় বা অক্সিজেনের পরিমাণ যদি খুব বেড়ে যায়, নাইট্রোজেন পরিমাণ যদি খুব কমে যায়, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি খুব কমে যায়, ওই কথাটাই এখানে বলা হয়েছে এবং এটা ডিউ টু হিউম্যান অ্যাক্টিভিটির কারণে এটা হয়। যেমন লেড যদি বেড়ে যায়, মার্কারি যদি বেড়ে যায়, সালফার ডাইঅক্সাইড যদি বেড়ে যায়, কার্বন মনোক্সাইড যদি বেড়ে যায়, সেটি যদি পলিউশন হবে। যেমন লেড, যদি আমরা বলি লেডের কর্মকাণ্ডটা কি? লেডের কর্মকাণ্ডটা হলো, লেড তো তোমরা জানো টক্সিক, মার্কারি টক্সিক না? লেডেড পলিউশন হয়। লেড তোমার বাতাসে, যেমন আগে তোমার যেটা হয়তো লেডেড পেট্রোল, নকিং পাওয়ার বাড়ানোর জন্য, ইঞ্জিনের নকিং পাওয়ার বাড়ানোর জন্য এটা হতো। তো সেই জন্য তারপরে সালফার ডাইঅক্সাইডের কথাই বললাম, সালফার ডাইঅক্সাইড বেশি হয়ে গেলে কি হয়? অ্যাসিড এন্ড কার্বন মনোক্সাইড হয়ে কি হয়? এই হলো পলিউটেন্টের সংজ্ঞা। এ সাবস্টেন্স প্রেজেন্ট ইন নেচার ইন গ্রেটার দ্যান ন্যাচারাল অ্যাবান্ডেন্স due to human activity which ultimately has a detrimental effect on the environment and therefrom living organism and mankind. Example হলো lead, mercury, sulfur dioxide, carbon monoxide. Contaminant একটা কথা আছে, তোমরা দেখছো যে কন্টামিনেট করা, ওখান থেকে কন্টামিনেন্ট। তোমরা দেখছো হাসপাতালে গেলে বা নিজের বাড়িতে থাকলেও হাসপাতালে গেলে বিশেষ করে তোমাদেরকে একটা ড্রেস পরানো হয় না? জুতা টুতা নিয়ে ঢুকতে দেয় ভিতরে, রোগী দেখতে গেলে দেয় না। কারণ কি? বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে কারণটা কি? তুমি যে বাহির থেকে গেলে তোমার গায়ে জামা কাপড়ে তো রোগ জীবাণু থাকতে পারে, তাই না? যেমন যক্ষা বললো বা আরো অনেক কিছু জীবাণু বলতে পারো, এখন করোনা বলতে পারো, তাই না? সেটা নিয়ে যদি তুমি ভিতরে ঢুকো, হসপিটালের ভিতরে ঢুকো, সেখান থেকে যদি জীবাণুগুলি রোগীদের দেহে প্রবেশ করে, তাহলে তো রোগীর আরো অবস্থা খারাপ হবে। সেই জন্য তোমাকে আগে থেকেই আলাদা ড্রেস পরে তোমাকে মানে ডিব্যাকটেরিয়ালাইজ করে, অর্থাৎ আমি বলবো যে তোমাকে ওই স্প্রে করে বা এবং কাপড় চোপড় পরিয়ে আলাদাভাবে তোমাকে জীবাণুমুক্ত করে ওখানে যেতে হয়, তারপরে তুমি রোগীটাকে দেখতে পারো। অর্থাৎ তুমি কাউকে কন্টামিনেট করতে পারবে না। তাহলে সংজ্ঞাটা আমরা বলি, কন্টামিনেটের সংজ্ঞা: এ মেটেরিয়াল হুইচ ডাজ নট অকার ইন নেচার। A material which does not occur in nature, but it introduced by human activities in the environment. A material which does not occur in nature, but it introduced by human activities in the environment, affecting its composition. ওই সেম জিনিস, পলিউটেন্টের মতোই। A contaminant is classified as a pollutant, দেখছো? When it exerts a detrimental effect, মানে ক্ষতিকর ইফেক্ট যখন হয়, তখন সেটা ওই পলিউটেন্ট হিসেবে আমরা ক্লাসিফাই করতে পারি। তাহলে কি হলো সংজ্ঞাটা? A material which does not occur in nature but it introduced by human activity in the environment, comma, affecting its composition. তারপরে বলছে যে contaminant is classified as a pollutant when it exerts a detrimental effect. যখন এটা একটা ক্ষতিকর ইফেক্ট হয়, তখনই আমরা সেটাকে পলিউটেন্ট হিসেবে গণ্য করব। তোমরা কি বুঝতে পারছো?
তোমরা কি বুঝতে পারছো? সমস্যা হচ্ছে বলো। না স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, শুনতে পাচ্ছ তো ঠিক মতো? জি স্যার। জি স্যার। হ্যাঁ। তাহলে আমরা তারপরে আমরা যাই একটু রিসেপ্টর। রিসেপ্টর আমরা বলি না রিসেপ্টর। রিসেপ্টরটা কি? ইটস এ মিডিয়াম। এটা একটা মিডিয়াম বা মিডিয়াম আমরা বলতে পারি। দি মিডিয়াম হুইচ ইজ অ্যাফেক্টেড বাই এ pollutant। এটা একটা মিডিয়াম। দি মিডিয়াম হুইচ ইজ অ্যাফেক্টেড বাই এ pollutant। মিডিয়ামটা কে? তুমি মিডিয়াম হইতে পারো। ওই যে বললাম না হসপিটালে গেলা, ম্যান ইজ দ্য রিসেপ্টর অফ photochemical smoke। একটা জাস্ট একটা উদাহরণ দিল। ম্যান ইজ দ্য রিসেপ্টর অফ photochemical smoke। স্মোক, ফগ, এগুলো তো শুনছো, দোয়াশা, কুয়াশা, তাই না? বাতাসে উড়ে বেড়ায়। causing irritation of eyes and respiratory tract। Man is the receptor of photochemical smoke, causing irritation of eyes। চোখের মধ্যে ওই যে ইরিটেট করে, জ্বালা যন্ত্রণা করে, and respiratory tract, শ্বসনে সমস্যা করে। তাহলে রিসেপ্টরটা আমরা বুঝছিলাম যে এটা একটা মিডিয়াম which is affected by pollutant। And as for example, এটা আমরা বলি যে man is the receptor of photochemical smoke, causing irritation of eyes and respiratory tract। তাহলে আমরা রিসেপ্টরটা আমরা বুঝলাম সংজ্ঞা। এখন আমরা আসি পরবর্তী সিঙ্ক। সিঙ্ক, SINK, সিঙ্ক। সিঙ্কটা কি? সিঙ্কটা যদি আমরা বলি যে the medium which retains, থেকে যায়, and interact with a long-lived pollutant। The medium which retains and interact with a long-lived pollutant। যেমন তোমরা কি আগ্রার তাজমহল গেছো? আগ্রার তাজমহল কি? না স্যার, এখনো সুযোগ হয়নি। হ্যাঁ, বারগার তাজমহলে গেছিলাম। হ্যাঁ, সম্রাট শাহজাহান কি তার স্ত্রীকে ভালোবেসে বানাইছিল এটা। ওইটা বানিয়েছিল। সেটা ভারতের কি দিল্লিতে, তাই না? যমুনা নদীর কাছে। হ্যাঁ, তোমরা এখন অনেকে ইউটিউবে দেখতে পারো এটা, তাই না? আগ্রা তাজমহলটা কি দিয়ে তৈরি করা হয়েছিল? মার্বেল পাথর। মার্বেল পাথর, তাই না? তোমরা তো অনেকেই হলে থাকো, ইউনিভার্সিটির পাশে থাকো না? ইউনিভার্সিটি হলে থাকো, কেউ কেউ ম্যাচে থাকো না? জি স্যার। ইউনিভার্সিটির উত্তর পাশে, পূর্ব পাশে টিলাগুলি দেখছো? জি স্যার। জি স্যার। টিলাগুলি দেখছো তো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তোমরা তো যা ফ্লং গেছো, টিলা দেখছো না? জি স্যার। পাথরগুলি দেখছো? কাঁচা পাথর, পাকা পাথর দেখছো তোমরা? কাঁচা পাথর দেখছো? হ্যাঁ, এই তো কথা। কাঁচা পাথর কোনটা, পাকা? কাঁচা পাথর থেকে তো পাকা হয় না? তোমরা তাওয়াবিলে জাফলংয়ে যেখানে নামছো, তোমরা নদীর পাড়ে দেখছো পাটা পুতা বানায় বিক্রি করে? খেয়াল করো না? জাফলং থেকে নিচে নামার পরে দেখছো পাটা পুতা? হ্যাঁ জি স্যার। আমি একেবারে সহজ সরল ভাষায় বলছি। ওখানে তোমরা খেয়াল করছো কিনা, কিছু পাথর আছে যেটা ওই লাল মাটির মতো বালি বালি, জি স্যার। আর কিছু পাথর আছে একেবারে শক্ত। ভারতে যে পাথরগুলি দেখছো, বড় বড় পাথরের উপরে বসে আছে, খেয়াল করছো? খুব শক্ত না? জি স্যার। এগুলি কেটেই তো আমাদের টাইলস গুলি করে, যে বড় বড় টাইলস অনেকগুলি, আর অনেকগুলি বানায়। কাঁচা পাথরটা ওইভাবে আস্তে আস্তে শক্ত হয়ে যায়, ওই পরিবেশ পরিস্থিতির কারণে আস্তে আস্তে নতুন। তোমাদের হলের পূর্ব পাশে যে টিলাগুলি আছে, সেখানে শীট দেখছো? শীটগুলি ছোট ছোট শীট মাটিতে, যেখানে মাটি কেটেছে ওই জায়গাগুলি দেখছো? ছোট ছোট শীট চারার মতো। খেয়াল করো না? খেয়াল করো,
ওই চারাগুলি আস্তে আস্তে ছোট ছোট পাথর আস্তে 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 হয়। এটা তোমরা খেয়াল করো, এক সময় যখন ওই পুকুরটার উপরে দেখবা যেখানে মাটি কেটেছে বা ইয়ে করছে সেই জায়গাগুলি তোমরা দেখবা আস্তে আস্তে পাথর, এগুলি আস্তে আস্তে চেঞ্জ। যাই হোক, এই কথাটা বললাম এই কারণে তোমাদের বোঝার সুবিধার্থে। সিঙ্কটা হলো the medium which retains and interacts with a long-lived pollutant. Example হলো a marble পাথর, মার্বেল ওয়াল। আমি যদি বলি a marble wall, অর্থাৎ মার্বেল পাথরের যে ওয়ালটা আছে acts as a sink for atmospheric sulfuric acid. দেখো তো বুঝতে পারছো কিনা? মার্বেল ওয়াল, আমি রিঅ্যাকশন দিলে বুঝতে পারবা। মার্বেল ওয়াল acts as a sink for atmospheric sulfuric acid. ওই যে অ্যাসিড রেইনটা হচ্ছে না, ওই অ্যাসিড রেইনটা যখন এই পাথরের মধ্যে পড়ে তখন রিঅ্যাকশন হয়। তোমরা মোজাইক বাড়ি দেখছো, মোজাইক করা বাড়ি দেখছো? ওই মোজাইকের মধ্যে হারপিক দেয় না? তোমরা হারপিক দেখছো তো? বাসায় তো সবাই হারপিক ইউজ করো না? করো? ওই হারপিকে কি থাকে? স্যার বলো, হারপিকে কি থাকে? স্ট্রং বেস, হ্যাঁ, সোডিয়াম স্ট্রং অ্যাসিড থাকে, অ্যাসিড থাকে। ওই হারপিক কি করে? ওই হারপিক দিয়ে যদি তুমি ওই মোজাইকে দাও, দিয়ে ওয়াশ করো, এটা কিন্তু নিষেধ। ওই হারপিক দিয়ে যদি তুমি মোজাইকে ওয়াশ করো, সে হারপিকের পাথরগুলি ক্ষয় হয়ে যায়। হারপিকের মোজাইকের এগুলো তো পাথর না, মোজাইক যে করে ছোট ছোট গুড়ি গুড়ি পাথর দিয়ে করে না, সেই পাথরটি ক্ষয় হয়ে যায়। কেন ক্ষয় হয়? অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে। পাথরটা কি? ক্যালসিয়াম কার্বন, তাই না? তাইলে তুমি চিন্তা করো, ক্যালসিয়াম কার্বনেটের সাথে সালফিউরিক অ্যাসিড রিঅ্যাকশন করো, কি হবে? ক্যালসিয়াম সালফেট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার, তাই না? তাহলে কি হলো? রিঅ্যাকশন হলো না? তাহলে কি পাথরটা ক্ষয় হলো না? দেখো, আমার কথাটা বুঝতে পারছো তোমরা? কি আসলে বুঝতে পারছো নাকি? বুঝতে হবে এগুলি, এগুলি না বুঝলে পরবর্তী আমি আগাতে পারবো না। হ্যাঁ, স্যার এখানে লং লিভড পলিউটেন্ট বলার কারণ কি ছিল স্যার? মানে সিঙ্কের সংজ্ঞা পাথরটা কি লং লিভড? আর ওই যে অ্যাসিড আছে, যখন অ্যাসিডটা গাঢ় হবে রিঅ্যাকশনটা বেশি হবে। এখানে ব্যাপারটা কি আস্তে আস্তে আমি তোমাকে বলি, ওই যে বলছি না, আশ্বিন কার্তিক মাস থেকে যখন বৃষ্টি হয় না, বুঝতে পারছো? চৈত্র মাসে যখন বৃষ্টি হয়, এই টাইমটা বৃষ্টি হয় না, বুঝতে পারছো? তখন ওই যে ইটের বাটার কালো দোয়া, ইন্ডাস্ট্রির কালো দোয়াগুলি সবগুলি কনসেন্ট্রেট থেকে বাতাসের যে এয়ারের যে আছে, ওই যে জলীয় বাষ্প আছে, সেটার সাথে আস্তে আস্তে রিঅ্যাকশন করে অ্যাসিড উৎপন্ন হয় এবং এটা কনসেন্ট্রেট হয়। আর বর্ষাকালে এটা বৃষ্টির কারণে কনসেন্ট্রেট হতে পারে না, পড়ে যায় নিচে, বুঝতে পারছো? অ্যাসিডটা সেভাবে তৈরি হতে পারে। সেই জন্যই বলা হয়েছে যে যখন অ্যাসিড কনসেন্ট্রেট থাকবে তখন ওগুলির সাথে রিঅ্যাকশন থাকবে। তাইলে এখানে আমি বলবো দি ওশানস আর সিঙ্ক ফর অ্যাটমসফিয়ারিক কার্বন ডাইঅক্সাইড। তুমি দেখো তো মিলে কিনা? সাগরটা আমি সিঙ্ক বলবো ফর অ্যাটমসফিয়ারিক কার্বন ডাইঅক্সাইড। এটা চিন্তা করো, সিঙ্ক, সাগরটা হলো সিঙ্ক, অ্যাটমসফিয়ারিক কার্বন ডাইঅক্সাইড। এই জিনিসটা তোমরা বুঝবা যে মার্বেল পাথরটা অ্যাসিড রেইনে ক্ষয়, সেই জন্যই যেমন যমুনার পাড়ে যে আগ্রার তাজমহল, সেটার সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, ওই যে পাথরগুলি ক্ষয় হয়ে যাচ্ছে। কিন্তু বিজ্ঞানীরা এটাকে কিভাবে ওভারকাম করা যায়, কারণ যমুনার ওই পাড়ে তো অনেক ইন্ডাস্ট্রি আছে, ওই ইন্ডাস্ট্রিগুলি সরিয়ে নেওয়ার চেষ্টা করছে সরকার, আশেপাশে কোনো ইন্ডাস্ট্রি করতে দিচ্ছে যাতে করে ওই পলিউশন যাতে না হয় এবং সৌন্দর্য, কারণ সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য, সেই কারণে।
এখন আরেকটা সংজ্ঞা আমরা যাই, ওইটা মনে রাখবা, ওশানস আর সিঙ্ক ফর অ্যাটমসফিয়ারিক কার্বন ডাইঅক্সাইড। সাগরটা কিন্তু সিঙ্ক অ্যাটমসফিয়ারিক কার্বন ডাইঅক্সাইড, ওখানে কার্বন ডাইঅক্সাইড বেশি না। স্পেসিয়েশন আরেকটা কথা, স্পেসিয়েশন। কত মিনিট হয়েছে তোমাদের? 2টা থেকে কতক্ষণ হয়েছে? ও বাবা, যে 44, অসুবিধা না, আমি আর 15 মিনিটে আমাকে 8-10 মিনিট শেষ করবো। Speciation, the different chemical forms or species, the different chemical forms or species of inorganic, organic or organometallic compounds. তোমরা তো organic metallic compounds নাম শুনছো না? কাদের শুনছো? জি স্যার ইনঅর্গানিক কেমিস্ট্রিতে পড়ছো না organometallic compounds? হ্যাঁ করতেছি আচ্ছা। এখন আচ্ছা, কোর্সও করতেছি। হ্যাঁ কোর্স করতেছো নিশ্চয়ই। হ্যাঁ, তোমার রোকসানা ম্যাডাম কোর্স মতো করো না? জি স্যার। The different নেক্সট chemical ক্লাসে স্যার forms এটা। of- হ্যাঁ আচ্ছা, the different chemical forms or species of inorganic, organic or organometallic compounds present in the environment. যেমন এক্সাম্পল, মিথাইল মার্কারি, আবার ডাইমিথাইল মার্কারি, এগুলো কিন্তু টক্সিক। তোমরা তো জানো মার্কারি এমনি টক্সিক। মিথাইল মার্কারি, ডাইমিথাইল মার্কারি, এগুলি আমরা স্পেসিয়েশন আমরা বলতে পারি। তারপরে কি আছে? ডিজলভ অক্সিজেন। তোমরা তো জানো ডিজলভ অক্সিজেনটা কি, শুনছো? মাছের চাষ আছে কারো বাড়িতে? মাছের চাষ করো তো? হ্যাঁ, বাড়িতে কারো পুকুর আছে মাছের চাষ করে? এখন তো মাছের চাষ সবাই করে। ডিজলভ অক্সিজেন 4-5 বছর আগে বাসায় করতো, এখন আর করেন না। আচ্ছা, বাসায় করতো, কেন করে না? ডিজলভ অক্সিজেন বলতে বুঝে না, মাছ মরে যেত নাকি? জি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার খুব একটা লাভ হইতো না, এই কারণে আর পরে করে নাই। হ্যাঁ, ডিজলভ অক্সিজেন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কেন জানো? দ্রবীভূত অক্সিজেন নদীতে, পুকুরে, সব জায়গায়। তো নদীতে তোমার ডিজলভ অক্সিজেনটা একটা সবসময় থাকে, সমস্যা হয় না। যেখানে চলমান পানি সেখানে পলিউশন হয় না। নদীতে কি পলিউশন হয় বলো? চলমান পানি হ্যাঁ, পলিউশন হয় কোথায়? বুড়িগঙ্গা নদীতে পলিউশন হয়, বুঝতে পারছ? বুড়িগঙ্গা নদীতে পলিউশনটা হয়, ওটা ইন্ডাস্ট্রি গুলি ডাইরেক্ট ফেলে দেয়। কিন্তু বর্ষাকালে পলিউশন থাকে না, বুঝতে পারছো? কেন থাকে না? ওই যে অতিরিক্ত বৃষ্টি হয়, ডাইলুশন হয়ে যায়। এখানে ভালো নদী আছে, যেমন পদ্মা, সেখানে পলিউশন নাই, কারণ পানি তো স্রোত। স্রোতে তোমার কি কার্বন মনোক্সাইড ফর্ম হয় না, হয় গ্যাস হয়। পুকুরের পানিতে কি গ্যাস হয়, বুঝতে পারছো? কি করে দেখছো না? অনেক সময় লাঠি দিয়ে বাড়ি দিয়ে জাল টানে, কেন? পানিতে গ্যাস ফর্ম। গ্যাস ফর্ম হলে কি ডিজলভ অক্সিজেন থাকে না। থাকে ডিজলভ অক্সিজেন? ওখানে যদি মিথেন গ্যাস হয়, ডিজলভ অক্সিজেন থাকবে বলো? কার্বন ডাইঅক্সাইড থাকবে। আচ্ছা, তোমরা মনে হয় ইয়েতে গিয়েছিলে, ওই গোল্ডেন হারভেস্টে গিয়েছিলে? জি স্যার জি স্যার। হ্যাঁ, জি স্যার জি স্যার। গোল্ডেন হারভেস্ট জি স্যার তোমরা যাও নাই না? ইন্ডাস্ট্রিয়াল টুডে একদিন যাও নাই? গেছিলা? গেছিলাম স্যার। হ্যাঁ, সেটা বলো না কেন? গোল্ডেন হারভেস্টে ওই যে তেলগুলি, পোড়া তেলগুলি কোথায় ফেলে দেখছো? ডাম্পিং কোথায় করে? পাশে একটা পুকুর দেখছো, বন্ধুপুর, দেখো তো ঢুকার সময় ডাইন পাশে। আরে বাবারা, এগুলি তো শিখতে হবে, দেখতে হবে চোখে। ওই ভিতরে ইন্ডাস্ট্রি ভিতরে দেখছো, কিন্তু এখানে যে ওয়েস্টেজ গুলি কোথায় গেল, ওইটা তোমার কাজ না। জি স্যার তোমরা স্যার আমাদের কিছু প্ল্যান দেখাইছিল। হ্যাঁ, ডান পাশে দেখছো একটা পুকুর, জি স্যার খুব গন্ধ, খালি ওই পানি বগলায় উঠছে, দেখছো? বুড়বুড় বুড়বুড় ফুটফুট করে বাড়ছে। ওখানে কি, ওখানে ডিজেল অক্সিজেন আছে? না স্যার, এখানে নাই। না স্যার, না স্যার। হ্যাঁ, থাকার কথা।
তো এগুলি যদি তোমরা না দেখো তো কি করতে গেছো, খালি ভিতরে কিভাবে প্রোডাকশন হয় এটাই তো আসল। তোমার এই জায়গাটা পলিউশনে ভর্তি, এই জায়গাটাকে তারা ট্রিটমেন্ট করে পানিটাকে নিউট্রালাইজ করে ওই যে ইটিপি যেটা করে পানিটাকে ছাড়তে হয়, না হয়তো জমিতে গেলে তো সব শেষ হয়ে যাবে, পুড়ে যাবে, অনেক সমস্যা হবে। সেইখানে তোমরা এই জিনিসটা দেখেছো, সেই কারণেই বলছি যে ওখানে তো ডিজলভ অক্সিজেন নাই। তাহলে তোমরা একবার দেখছিলা যে কয়েক বছর আগে, 3 বছর আগে, তোমাদের মনে ফার্স্ট ইয়ার তখন ওই যে তোমার হাওরে মাছ মরে বেশি উঠছিল দান, গত বছর আগের বছর, দেখো তো মনে আছে নাকি তোমাদের? তার বন্যা হয়েছিল এই বছর। হ্যাঁ, ধান কাটতে পারে না, যে এই গত বছর আগের বছর, জি স্যার। মানে এবছর আগের বছর ধান কাটতে পারে না মানুষ, কেউ বুঝছিলা? জি স্যার। হ্যাঁ, ওই কাঁচা পাকা ধান পানির নিচে চলে গেছিল জি স্যার। হাওরে, এবং মরা মাছ বেশি গেছিল, মাছ মরে গেছিল, দেখছিলা সব হাওরি? জি স্যার। ডিজেল অক্সিজেন কমে গেছিল স্যার। হ্যাঁ, ডিজেল অক্সিজেন কমে গেছিল। ডিজেল অক্সিজেন কমে গেলে ওখানে কি হবে? গ্যাস ফর্মেশন হবে, মিথেন গ্যাস ফর্ম হবে, অন্যান্য গ্যাস ফর্ম হবে, বুঝছে না? আচ্ছা, তাইলে আমাকে বলো, ওই যে ভূত আছে বিলের মধ্যে, ভূত দেখা যায় আগুন জ্বলে, কি হোয়াট ইজ দিস? স্যার মিথেন গ্যাস। মানুষ বলে ওই বিলের মধ্যে ভূত আছে, ওখানে যাও না, নাকি? জি স্যার। হ্যাঁ, জি স্যার। শুনছো না? সবার বাড়ির পাশে, হয়তো তোমরা গ্রামের ছেলে প্রায়, ভূত মানুষ বলে না, ওই দেখো আগুন জ্বলছে, ভূত আছে ওখানে, ভূত আগুন জ্বালাইছে, তাই তো? ওইটা গ্যাস, মিথেন। কি করে হয়? ওই যে ধান টান গাছ টাছ পচে, হ্যাঁ, পচে গ্যাস ফর্ম হয়, ওখানে আর ডিজলভ অক্সিজেন ঢুকতে পারে না, বুঝতে পারছো? তখনই মাছ মারা যায়, নিচে যত জীব থাকে, সাপ মারা যাবে, ব্যাঙ মারা যাবে। আচ্ছা, তাইলে ওই যে পত্রিকায় তো তোমরা দেখছো যে পুকুরে বিষ দিয়েছে, সব মাছ বেঁচে গেছে। অনেক সময় দুষ্কৃতিকারীরা নদীতে, হ্যাঁ, বিষ দিয়ে মাছ ধরে ফেলে, দেখছো? পেপার পত্রিকায় দেখো না তোমরা? দেখছো? হ্যাঁ, মাছ বেশি উঠে কেন? মাছ অক্সিজেন নিতে পারে না, বিষাক্ত হয়ে গেছে পানি, শেষ। কি, তাই না? তাইলে পানিটা বিষাক্ত হয়ে যায়, ওইটাই হয়েছে পলিউটেড ওয়াটার। এবং ওই পলিউটেড ওয়াটার মানুষ যদি খায়, ওই মানুষ তো অসুস্থ। আমার কথাগুলি তোমরা পরিষ্কার হয়েছে তোমাদের? ডিজলভ অক্সিজেন সম্পর্কে পরিচয় হয়েছে? ওইটা ডিজলভ অক্সিজেনের জন্য পুকুরে দেখবা এখন ট্যাবলেট ছুড়ে দেয়, যখন দেখে যে মাছ আস্তে আস্তে বেশি উঠছে পানিতে, বুঝতে পারছো? তখন বোঝা যায় যে অক্সিজেন কমে যাচ্ছে, বেশি উঠছে, অক্সিজেন কমে যাচ্ছে, তখন লাঠি দিয়ে পানিতে বাড়ি দেয়, এটা করে সেটা করে, মেশিন চালায় দিয়ে পানির স্রোত তৈরি করে, তাই না? হ্যাঁ, তখন অনেকে অক্সিজেন ট্যাবলেট আছে, জানো? অক্সিজেন ট্যাবলেট আছে, নদীতে পুকুরে ফেলে দেয়, ওই ট্যাবলেটটা পুকুরে দিয়ে দিলে তখন ওখানে অক্সিজেনের ঘাটতিটা কমে যায়। বড় বড় সাদা ট্যাবলেট গুলো, হ্যাঁ, সাদা ট্যাবলেট গুলি ফেলে দেয় পানিতে, তুমি দেখছো? জি স্যার। আচ্ছা, কে বলছো? ইমরান বলছো? জি স্যার। আচ্ছা, আমার কথা হলো যে কেমিস্ট্রি হচ্ছে বাস্তবতার সাথে জড়িত। আচ্ছা, এখন এই যে ডিজলভ অক্সিজেন, এটা একটা ওয়াটার কোয়ালিটি প্যারামিটার না? ডিজলভ অক্সিজেন হচ্ছে ওয়াটার কোয়ালিটি প্যারামিটার, এটা একটা ইম্পর্টেন্ট ওয়াটার কোয়ালিটি প্যারামিটার। আচ্ছা, এইটা একটা গুড ওয়াটার কোয়ালিটি প্যারামিটার যদি হয়, মানে ফর অ্যাকোয়াস লাইফ যারা লিড করে, হ্যাঁ, অ্যাকোয়াস থাকে যারা, তাদের রেঞ্জটা কত এটা জানো তোমরা? 4 থেকে 6 মিলিগ্রাম পার লিটার পানিতে 4 থেকে 6 মিলিগ্রাম পার লিটারে ডিজলভ অক্সিজেন থাকতে হবে, তাইলে এটা হচ্ছে গুড ওয়াটার কোয়ালিটি প্যারামিটার ফর অ্যাকোয়াটিক লাইফ, এবং এটা এনশিওর করে যে এটা হেলদি একটা
অ্যাকুয়েটিক লাইফে, এটা ওয়াটার পলিউশন। তাহলে লোয়ার ডিজলভ ভ্যালু ইন্ডিকেটস ওয়াটার পলিউশন। যদি কমে যায় তাহলে এটা ওয়াটার পলিউশন না, আমরা ইন্ডিকেট করব মাছ থাকতে পারবে না, তার মানে এটা পলিউশন। ঠিক আছে, তাহলে আমরা ডিজলভ অক্সিজেনটা আমরা করলাম। এখন মনে করো ডিজলভ অক্সিজেনটা আমরা দেখলাম, তারপরে আর দুইটার সংজ্ঞা জাস্ট আমি যদি পড়বো, সেটা হলো স্যার অক্সিজেন Chemical বেড়ে যায় oxygen। এরকম কি কখনো হয় স্যার? হ্যাঁ, পানিতে অক্সিজেন বেড়ে গেছে এরকম কি কখনো হয়? মানে অক্সিজেন বেড়ে গেলে তুমি আর আমিও তো এখানে থাকতে পারবো মনে হয়, কি মনে হয়? পানিতে যদি অক্সিজেন বেশি বেড়ে যায় ওইটাও তো পলিউশনই হয়ে যায়, কি? পলিউশন হয় হ্যাঁ? ওইটাও পলিউশন হিসাবে কাউন্ট করব, পলিউটেড ওয়াটার কাউন্ট করব নাকি? হবে না, এটা কি সমস্যা হবে না? আচ্ছা, অক্সিজেন বেশি থাকলে অন্য কিছু কমে যাবে না পানিতে। জি জি জি। অর্থাৎ ব্যালেন্সের মধ্যে একটা বেশি হইলে আর একটা কম হইলে এটা ক্ষতিকর হয়ে যাবে না? হ্যাঁ, জি স্যার। মানুষ তো পানির নিচে ডুব দিয়ে থাকতে পারে অনেকক্ষণ, কেন থাকতে পারে? শ্বাস বন্ধ। চিন্তা করি। আচ্ছা ঠিক আছে, তারপরে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, শর্টলি আমি বলছি। সিওডি, এটা একটা ইন্ডেক্স অফ অর্গানিক কন্টেন্ট অফ ওয়াটার, অক্সিজেন ডিমান্ডিং সাবস্টেন্স ইন ওয়াটার। ওয়াটারে অক্সিজেন ডিমান্ডিং সাবস্টেন্স থাকতে হয়, এবং এইটা একটা গুড ওয়াটার কোয়ালিটি প্যারামিটার। তোমরা এটা ল্যাবে করছো না, সিওডি বিউডি না স্যার। করো নাই? তোমরা প্র্যাকটিক্যালি করবা থার্ড ইয়ারে মনে হয়, এটা করো নাই বোধহয় কখনো, তাই না? বিওডি সিওডি, হ্যাঁ, এগুলি তোমরা করবা। তারপরে বায়োকেমিক্যাল ডিমান্ড, বিওডি, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এই বিওডিটাও কিন্তু একটা ওয়াটার কোয়ালিটি প্যারামিটার, বুঝছো? তো যাই হোক, তোমাদের 1 ঘন্টা তো মনে প্রায় হয়ে গেছে। তো যাই হোক, আমরা আজকে এইটুকুই পড়ি, তবে আমরা যেগুলি আমরা আলোচনা করলাম এই সংজ্ঞাগুলি তোমরা একটু দেখবা। আর ইন্টারনেটে কি ওই বইগুলি কি পাওয়া যায়, তোমরা একটু দেখো তো। আমি বইগুলি কথা স্যার বলছি, সেকেন্ড একটা বুকের নাম বলছিলেন এসএস দ্বারা টেক্সট বুক হবে কি জানো? এসএস দ্বারা, হ্যাঁ, টেক্সট বুক। এটা ওখানে কেন উঠলো না? এটা খুব ছোট্ট একটা বই, বুঝছো? খুব ছোট্ট একটা বই, এটা অনেক সময় বাজারেও পাওয়া যায়। এসএস দ্বারা টেক্সট বুক এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, বইটা খুব চমৎকার বই। স্যার এসএস এসএস দ্বারা, বানানটা কি স্যার? দ্বারা বানানটা কি স্যার? DARA, আচ্ছা আচ্ছা। DARA। হ্যাঁ, এই বইটা এখানে নাই, এটা ভুল হয়ে গেছে, বুঝছো? কিন্তু এটা পড়াই আমি, খুব ভালো একটা বই, ছোট্ট একটা চটি বই, বুঝছো? ছোট্ট বই এটা, তোমার খুব সুন্দর ইন্ডিয়ান রাইটারের বই এটা। খুব সুন্দর সুন্দর সংজ্ঞা আছে, এবং এটা 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 অনেক পড়াই আমি এখানে। হ্যাঁ, এটা তোমরা একটু একটু দেখে নিবা আর কি। হ্যাঁ, আর ওই এই বইটা একে দে, তারপরে বিকে শর্মা, এই তিনটা, আরেকটা আছে এসি মারাহান এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। ওইটা ওসব পরে আমি করবো। শুরুতে আমি মোটামুটি ওই একে দে এসএস দ্বারাই পড়াচ্ছি, আর বিকে শর্মাটাও চলে আসবে আস্তে আস্তে। তো যাই হোক, তোমাদের আর কোনো প্রশ্ন আছে বলো। ইমরান, তোমাকে খালি আমি দেখতে পাচ্ছি। সবাই স্যার মানে ভিডিও অফ করে রাখছে। হ্যাঁ, তোমরা 30 জন পার্টিশন মোটামুটি সবাই আছো। হ্যাঁ, 2-3 জনকে আমি দেখতে পাচ্ছি, সবাইকে আমি পাচ্ছি না। এই আসছে সবাই, মাহফুজ আসছে, বড়ুয়া আসছে, হ্যাঁ সবাই আসছে। হ্যাঁ, তারপরে সাইফুর, সাত্তু দাস, তাই না, শাকিল, সিপ্তি পোদ্দার, তারপরে তানিয়া, তানবীর, তারপরে তোমরা আছো নাকি? 30 জন আজকে প্রেজেন্ট আছো। 30 জন আছো তোমরা প্রেজেন্ট। তো যাই হোক, আমি চাই তোমরা আরো যারা আছো, আমার তো মনে হলো তোমরা করছিলে, রেসপন্স করছিলে 45 থেকে 50-এর মতো। আর আমার খারাপ লাগছে কি জানো, যে অনেকেই হয়তো একেবারে গ্রামের বাড়িতে থাকে, তাদেরই করোনায় এবং এই বন্যায় বিশেষ করে এরা খুব খারাপ অবস্থা আছে। হ্যাঁ,
তো তাদের প্রতি আমাদের যেন সহানুভূতি থাকে। আর আমার নিজেরই খারাপ লাগছে, তোমরা টোটাল ছাত্র ছাত্রী কতজন? 62 ষাট? জন। 60 জন না? তোমরা 50% আছো, তো তারা যেন মনে কষ্ট না পায় আর কি। আমি সেই ইয়েটাই করবো ভবিষ্যতে যেন। আর আল্লাহ কাছে বলো যেন সামনে যেন খুব তাড়াতাড়ি যেন সুযোগটা আসে, ক্লাসে যেন তোমাদের পড়াইতে পারি। এইভাবে তো দূরে থেকে তো পড়ায় সুবিধা হয়তো মজা পাই না, বুঝতে পারছো? আর তোমরা তো সেভাবে আমরা ইয়ে করতে পারছি না। হ্যাঁ, আর ক্লাসে পড়ানো আর তোমাদের সামনে রেখে পড়ানো আর এইভাবে পড়ানো, এটা তো আমার কাছে ভালো লাগে না, বুঝছো? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মতো মনে হচ্ছে। তো যাই হোক, তোমরা ভালো থাকো, তো সবাই সুস্থ থাকো। আগামী ক্লাস আশা করি আমি দেখি তোমরা, আচ্ছা আমি ওই ইয়েটা রুটিনটা আমি সেভাবে তোমাদের আমি পাই নাই। মাহফুজ, হ্যাঁ মাহফুজ, তুমি আমাকে একটু রুটিনটা একটু দিও। আচ্ছা স্যার, আমি পাঠিয়ে দেবো আজকে। আমার তো 2 দিন ক্লাস, আমি রুটিনটা দেখি, আমি ইয়ে করতে পারিনি, কেমন জানি আমি বের করতে পারিনি। হ্যাঁ, রুটিনটা আমাকে দিও, আমি যত পারি আর কি তোমাদের সাথে ইয়ে করি, ক্লাস গুলো আমি নিয়ে নিব। আর কোনো টেনশন করো না, যারা বাকি আছে তাদেরকে জাস্ট এটুকু বললো যে তোমরা চিন্তা করো না, আমরা তো করছি, আর এটা তো রেকর্ড হয়ে যাচ্ছি, তোমাদের কাছ থেকে হয়তো ওরা যদি ইয়ে করতে পারে, আজকে ক্লাস মানে না করলেও বিশ্ববিদ্যালয়। হ্যাঁ আজকে ক্লাস মানে আপনি রেকর্ড করেননি স্যার? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড সম্ভবত স্যার করেননি আজকে ক্লাসটা। রেকর্ড হবে, এখন হবে তোমাদের রেকর্ড। ঠিক আছে, হ্যাঁ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো সবাই। হ্যাঁ, আর একটু বইগুলি দেখো একটু ইন্টারনেটে। হ্যাঁ, আচ্ছা।